কেন্দ্রীয় বাহিনীকে স্কুলে বসিয়ে রেখে মাটন খাওয়ানোর জন্য তাদেরকে ডাকা হচ্ছে না তো। তৃণমূল কংগ্রেস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শুধু চলে যাওয়াটা সময়ের অপেক্ষা। ক্যামেরা তো সবসময়ই থাকে, কিন্তু ক্যামেরা যদি অকেজো থাকে সেই ক্যামেরা দিয়ে লাভ হবে না, ক্যামেরাকে সচল রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিজেপি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয় এসআইয়ের নাম করে, তিনিও তো মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন টাকা দেওয়ার নাম করে। কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতে করে যাবে বিভিন্ন জায়গায় ঘুরবে, এবং পুলিশের গাড়িগুলোতে আপনারা দেখবেন পুলিশের গাড়িতে যারা ড্রাইভার হন বেশিরভাগ তৃণমূল কর্মী, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, যারা ক্যাজুয়াল স্টাফ আছেন বেশিরভাগ তৃণমূল কর্মী। স্বাভাবিকভাবে এই পুলিশ যদি এই ড্রাইভাররা যদি থাকে, এই পুলিশরা যদি থাকে, তো একটা জায়গায় যেখানে যেতে 5 মিনিট লাগে সেখানে এদের গাড়িতে গেলে 1 ঘন্টা লাগবে, ঘুরিয়ে সেখানে নিয়ে যাবে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে রাজনৈতিক দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি মিলিয়ে নেবেন। আদালতগুলোতে হুমকি মেলে এসেছে, মানে জেলা আদালতের যে সমস্ত বিচারপতিরা ইনভলভ হয়েছেন তাদেরকে কি একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা হয়েছে। বুথের ভিতরে সিসিটিভি বা ওয়েবকাস্টিং, এটা তো আগেও আমরা দেখেছি, বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি। 2024-এর নির্বাচনে ম্যান্ডেটরি ছিল, তার আগে 2021-এ ছিল। হ্যাঁ, দুর্ভাগ্য যে সিসিটিভি ক্যামেরাগুলো, অর্থাৎ ক্যামেরা বুথের ভিতরে, এই ক্যামেরাগুলোকে যতক্ষণ নির্বাচন হচ্ছে শুরু থেকে শেষ অবধি অ্যাক্টিভ রাখতে হবে। এটাই হচ্ছে আসল কাজ। কারণ আমরা এর আগে দেখেছি 2021-এর নির্বাচনে এবং 2024-এর নির্বাচনে বিরোধী দলনেতা বারংবার বলেছেন, একদম নির্দিষ্ট সময় ধরে বলেছেন কোন জায়গায় কোন বুথে কত সময় থেকে কত সময় অবধি এই ক্যামেরাগুলো বন্ধ রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের এ বিষয়ে আরও বেশি সক্রিয় হওয়া উচিত, যে সারাক্ষণ যাতে ক্যামেরাগুলো অন থাকে। কোনো ক্যামেরা কোনো জায়গায় যদি বন্ধ হয় তাহলে কিউআরটি পাঠিয়ে কুইক অ্যাকশন নিয়ে সেই ক্যামেরা যেন চালু করা যায়, এবং কারা সেই ক্যামেরা বন্ধ করছে বা কারা সেই ক্যামেরা খারাপ করছে তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েট ব্যবস্থা নেয়, এটাকে নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। ক্যামেরা তো সবসময়ই থাকে, কিন্তু ক্যামেরা যদি অকেজো থাকে সেই ক্যামেরা দিয়ে লাভ হবে না, ক্যামেরাকে সচল রাখতে হবে। কিন্তু প্রশ্ন একটাই, যে নির্বাচন কমিশন যতই কেন্দ্রীয় বাহিনী আনুক না কেন, যদি তাদের নিয়ন্ত্রণ থাকে রাজ্য পুলিশের হাতে, তাহলে কি আদৌ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যেটার জন্যই কেন্দ্রীয় বাহিনীকে আনানো হয়, সেটা সম্ভব? কেন্দ্রীয় বাহিনীকে স্কুলে বসিয়ে রেখে মাটন খাওয়ানোর জন্য তাদেরকে ডাকা হচ্ছে না তো। তাদেরকে ডাকা হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদেরকে ডাকা হচ্ছে ভোট যাতে সঠিকভাবে হয় সেটার জন্য, এবং ভোট হয়ে যাওয়ার পর গণনা যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য। কোথাও বসিয়ে রাখার জন্য তাদেরকে ডেকে লাভ নেই। তারা যদি রাজ্য পুলিশের আন্ডারে থাকে, এবং যে পুলিশের একটা অংশ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, যে প্রশাসনের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য চেষ্টা করে, তারা তাদের নিরপেক্ষ আচরণটা বজায় রাখে না, সেই প্রশাসনের আন্ডারে তো এই যারা কেন্দ্রীয় বাহিনী আসবেন তাদের রেখে লাভ নেই। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে, এবং সেটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা নির্বাচন কমিশনকে সেটা আগে ভাগে মানুষকে জানাতে হবে। মানুষের মনের মধ্যে বিশ্বাসটা আনতে হবে যে নির্বাচন কমিশন চাইছে আপনাদের ভোট আপনারা যারা সঠিকভাবে যে যেখানে দিতে চাইছেন, কেউ যদি তৃণমূলকেও দিতে চায় সে যেন তৃণমূলকে ভোটটা দিতে পারে। এমন না হয় তার ভোট দেওয়ার আগেই তৃণমূল তার বলে ভাই তোমার ভোটটা হয়ে গেছে, সেটা যেন না হয়। যে যেখানে চাইছে ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী অবশ্যই দরকার, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতে করে যাবে বিভিন্ন জায়গায় ঘুরবে, এবং পুলিশের গাড়িগুলোতে আপনারা দেখবেন পুলিশের গাড়িতে যারা ড্রাইভার হন বেশিরভাগ তৃণমূল কর্মী, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, যারা ক্যাজুয়াল স্টাফ আছেন বেশিরভাগ তৃণমূল কর্মী। স্বাভাবিকভাবে এই ড্রাইভাররা যদি থাকে, এই পুলিশরা যদি থাকে, তো একটা জায়গায় যেখানে যেতে 5 মিনিট লাগে সেখানে এদের গাড়িতে গেলে 1 ঘন্টা লাগবে, ঘুরিয়ে সেখানে নিয়ে যাবে। কাজের কাজ কিছু হবে না। এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছতে পারে এবং ভোটের দিন বুথটাকে রক্ষা করতে পারে। অতীতে করাটা অসম্ভব এমন কিছু না, বিভিন্ন রাজ্যে সেটা হয়। সেটাকে নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এবং নিশ্চিত করতে হবে যাতে কেন্দ্রীয় বাহিনী যে উদ্দেশ্যে আনা হচ্ছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু প্রচুর জোর দিয়েছেন, এবং তার আমরা অনেক সুফলও দেখতে পাচ্ছি। যেমন আমাদের এখন ইউপিআই সারা বিশ্বে প্রশংসিত। সেইভাবে যদি বিজেপি সরকার চায়, তাহলে সেক্ষেত্রে
এই ভোটটাকেও ডিজিটালাইজেশন করতে পারে। তার কারণ যদি এখন মানে বায়োমেট্রিক বা সিস্টেমে বা অনলাইন ভোটিংয়ের মাধ্যমে যদি এই রকম উন্নত কোনো প্রযুক্তিতে এবার ভোটটা করানো হয়, তাহলে কিন্তু এই রিগিং বা এই ধরনের বিপদগুলো অনেকটা কমে যেতে পারে। সে বিষয়ে কি কিছু ভাবছে? দেখুন, এটার একটা আবার জটিলতাও আছে, যেহেতু অনলাইনে হবে, অনলাইন অর্থাৎ একটা সিস্টেমের মাধ্যমে হবে, একটা কানেক্টেড ক্লাউড নেটওয়ার্কের মাধ্যমে হবে। এবার সেটাকে নিশ্চিত করতে হবে যে হ্যাক না হয়ে যায়, কারণ অনলাইনে যদি হয়, অনলাইনে আবার হ্যাকিং করাটা খুব একটা কঠিন কাজ নয়। ফলে হ্যাকিং ব্যবস্থাটাকে আটকাতে হবে, এবং একটা ব্যবস্থা বদল করে যখন নতুন ব্যবস্থা আসে, তখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের মনে কনফিডেন্স আসা। এমন না হয় যে একটা দল জিতলো, এমনিতেই আপনি দেখুন এখন অফলাইন ভোটিং আছে, অর্থাৎ ইভিএম কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে না, তাতেই বলা হয় ইভিএম নাকি হ্যাক হয়ে যাচ্ছে, এবং যে হারে সেই অভিযোগটা আনে। যখন তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় হারে, তারা বলে ইভিএম হ্যাক হয়েছে, আবার জিতে গেলে তারা বলে না না ইভিএম ঠিক আছে। ফলে একটা ব্যবস্থার যখন বদল হবে, মানুষের মধ্যে সেই বিশ্বাসটা আনতে হবে। হ্যাঁ, এটা ঠিক, যদি এই ব্যবস্থা যদি সিকিউরড নেটওয়ার্কের মাধ্যমে করা হয়, তাহলে কিন্তু একটা আমূল পরিবর্তন একটা ব্যবস্থার হবে, এবং মানুষ যে যেখানে ভোট দিয়েছে সে সেখানে যাতে গোপনভাবে দেখতেও পারে, সেই ব্যবস্থা করলে তবেই বিশ্বাসটা আসবে। কারণ হচ্ছে যে না হলে তো একটা দল বলবে হ্যাক হয়ে গেছে। হ্যাকিং যদি আটকানো যায় এবং ওই ব্যবস্থা যদি করা যায়, তাহলে খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ হবে, এবং ভারত এই যুগান্তকারী পদক্ষেপ প্রথম যদি করতে পারে, তাহলে তো এটা সারা পৃথিবীর কাছে একটা রোল মডেল হবে যে ভারত একটা নতুন ব্যবস্থা, স্বচ্ছ ব্যবস্থা আনতে পেরেছে, যার মাধ্যমে যে যেখানে ভোট দিচ্ছে সেই ভোটটা প্রতিফলিত হয়। এখনও তো ইভিএম নিয়েও তো অভিযোগ আছে। ইভিএম তো বিরোধী দলের লোকেরা তো বলেই থাকেন যে ইভিএম লুট হয়ে যায়, এবং আমরা দেখেছি তৃণমূল নেতাদের বাড়ি থেকে 2021 সালের নির্বাচনে আমরা দেখেছি তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে ইভিএম পাওয়া গেছে। তো সে তো আর ইভিএম ভালোবেসে নিজের কাছে রেখেছে, সেটাকে আগলে রাখে তার জন্য নয়, সে তার দলের হয়েই ইভিএম নিয়ে গেছে। এবং পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইভিএম কি করবে? তার বাড়িতে থাকার তো কথা নয়, ওটা থাকার কথা ছিল স্ট্রং রুমে, থাকার কথা ছিল পুলিশ নিয়ে যাবে, সেটাকে গার্ড করে নিয়ে যাবে, সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে, সবাই মিলে গিয়ে সিল করবে, অথচ পঞ্চায়েত সদস্যের বাড়িতে পাওয়া যায়। আমরা পঞ্চায়েতে ভোটে দেখি যে গোটা ব্যালটই লুট হয়ে যায়, ব্যালট তারা ছাপিয়ে নিয়ে আসে, আগে ভাগে ছাপ্পা দিয়ে জমা দিয়ে দেয়। ফলে নতুন ব্যবস্থা এলে স্বচ্ছতা যেমন আসবে, এটা ঠিক, কিন্তু তার পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যেন সেখানে পুরো ব্যবস্থাটাই না রিগ হয়ে যায়। আরেকটা বিষয় যে এতদিন ধরে আমাদের মনে হচ্ছিল যে শান্তিপূর্ণ ভোট তখনই করা সম্ভব যখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, কিন্তু এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যের যারা আইনজীবীরা রয়েছেন বা যারা এখন জাস্টিসরা রয়েছেন, তাদের হাত দিয়ে এই সমস্ত বিষয়টা এসআইআর এর পদ্ধতিটা সম্পূর্ণ কমপ্লিট করাতে হবে, তারপরে হবে ভোট। অর্থাৎ তারপরে বেরোবে হচ্ছে গিয়ে সমস্ত তালিকা, নামের তালিকা, যে কারা কারা ভোট দেওয়ার উপযুক্ত। এখন এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটাকে পুরোপুরি এক্সিকিউট করতে গেলে এখনো প্রায় কয়েক মাস লেগে যেতে পারে, প্রায় 3 মাসের কাছে। এবং যদি তাই হয়, তাহলে তো রাষ্ট্রপতি শাসন অনিবার্য, মানে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কি ভোট? মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু সেদিকেই যাচ্ছে, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে প্রশাসন ছিল, তার বিডিও, তার এসডিও, তার ডিএম, এরাই কাজ করছিলেন, এমনকি বিএলওদেরও একটা অংশ তারই দলের লোকজন। ফলে দলের সব কিছু কন্ট্রোলে থাকার পরেও তিনি সুপ্রিম কোর্টে গেছেন একটা গ্যালারি শো করতে গিয়ে। এখন তিনি সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টের হাতে বলটা চলে গেছে, এবং সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দেয়, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের বলারও কিছু থাকবে না, কারণ সুপ্রিম কোর্ট মহামান্য, সুপ্রিম কোর্টের উপরে তো কোনো কিছু নেই ভারতবর্ষে যারা বিচার দেবেন। তো তারা যখন বিচার দিচ্ছেন, তাদের বিচার মতো যদি হয় এবং তাতে যদি পিছিয়ে যায়, এতে কোনো রাজনৈতিক দলের, ভারতবর্ষের কোনো সুস্থ স্বাভাবিক জনগণের কিচ্ছুটি বলার থাকে না। এবং ফলে যদি, এবং দেখুন এখন বলা হচ্ছে নাকি প্রায় 60 লক্ষের বেশি মানুষের এখনও বিচার করা বাকি, যে তাদের নাম উঠবে কি উঠবে না, এত মানুষের ভাগ্য নির্ধারণ করতে হবে। এমনিতে অন্যান্য রাজ্য থেকে বলা হচ্ছে যে বিচারপতিদের আনা হবে, এবং একজন মানুষ যদি দিনে 200-250 করেও দেখেন, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সময়ে ভোট হওয়ার কোনো জায়গা থাকছে না। এবং যতক্ষণ না ভোটার তালিকা তৈরি হচ্ছে, ততক্ষণ নিশ্চয়ই মডেল কোড অফ কন্ডাক্ট চালু করা যাবে না। মডেল কোড অফ কন্ডাক্ট যদি চালু না হয়, তাহলে নমিনেশন করা যাবে না, নমিনেশন না হলে ভোট হবে না। পরপর একটা চেন রিয়াকশনের মতো, যারা কেমিস্ট্রি পড়েছেন চেন রিয়াকশনের বিষয়টা, তারা জানবেন বিষয়টা। ফলে একটা জিনিস না হলে আরেকটা জিনিস হবে না, এবং এই ভোটটা যদি পিছিয়ে যায়, সুপ্রিম কোর্টে তার বিজেপি দৌড়ে যায়নি, সুপ্রিম কোর্টে তো মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সমস্ত প্রশাসনের জোর খাটিয়ে দেওয়ার পরেও তিনি সুপ্রিম কোর্টে গেছেন। ফলে আজকে যদি এই বিষয়টা যদি পিছিয়ে যায় এবং রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যায়, কারণ দেখুন মেয়াদ যদি শেষ হয়ে যায়, রাষ্ট্রপতি শাসন হবে, খুব স্বাভাবিক ঘটনা। ফলে এটার জন্য তো আর কেউ দায়ী থাকতেই পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, এবং তিনি রাজ্যের ভবিষ্যৎটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন।
এবং সত্যি যদি রাষ্ট্রপতি শাসন হয়, এটাও ঠিক আপনি মিলিয়ে রাখবেন, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে রাজনৈতিক দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি মিলিয়ে নেবেন। আপনার সাথে কোনো বক্তব্য নেই। এখন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে সাম্প্রতিক রায়গুলো, তারা কি মানে এই রায়গুলো কি রাজ্য সরকারের যে দান খয়রাতি সেই নীতির সামনে প্রথমত একটা বড় বাধা তৈরি করবে, এক। আর দ্বিতীয় হচ্ছে এই যে তৃণমূল যেটাই করছে, তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তৃণমূল যুবসাথী দিচ্ছে, তো এই যে প্রকল্পগুলো যেটার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে ছুটে যাচ্ছে, আমরা আসার সময়ও দেখতে পাচ্ছি যে লম্বা লাইন যুবসাথীর জন্য, এইগুলোকে কাউন্টার করার মতো কোনো বিকল্প কি বিজেপির হাতে আছে? বিজেপি তো প্রথম থেকে বলছে 3,000 টাকা করে তারা ক্ষমতায় এলে দেবে, কিন্তু এটাও ঠিক বিজেপি ক্ষমতায় এলে দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই দিচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যারা লাইনে দাঁড়াচ্ছেন ঘন্টার পর ঘন্টা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিজেপি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয় এসআইয়ের নাম করে, তিনিও তো মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন টাকা দেওয়ার নাম করে। টাকা দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে যখন তিনি প্রথম নির্বাচনে গেছিলেন, দ্বিতীয়বারের জন্য নির্বাচনে জিতে যাওয়ার পর প্রথমবার, তখন তো তিনিই বলেছিলেন আমি 100% কাজ করে দিয়েছি। তাহলে তিনি যদি 100% কাজ করে দিয়ে থাকেন, তাহলে এখন এইগুলো কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি 2 কোটি, ভুল বললাম, তিনি বলেছেন টোটাল তিনি 2 কোটি চাকরি দিয়েছেন। তিনি যদি সত্যি 2 কোটি চাকরি দিয়ে থাকেন, তাহলে একটা পরিবারে যদি মিনিমাম তো 5 জন সদস্য হয়, 4 বা 5 জন, তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যার পুরো জনসংখ্যারকে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পেরেছেন, যে কোনোভাবে, সরকারি কিংবা বেসরকারি সুবিধা অসুবিধার মধ্যে। তাহলে আজকে তিনি এতগুলো মানুষকে দিচ্ছেন কেন? আপনি নিজে আমাকে বলেছিলেন যে যখন এই প্রক্রিয়াটা শুরু হলো যুবসাথী প্রকল্পের, তখন 48 ঘন্টার মধ্যে সম্ভবত 13 লক্ষ বা তার বেশি নাম নথিভুক্ত হয়ে গেছিল, এবং এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রায় 50 লক্ষের বেশি আবেদনপত্র নাকি জমা পড়ে গেছে এতদিনে। তাহলে এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কি সেই চাকরি ছেড়ে দিয়েছে যেটা সরকার দিয়েছিল, নাকি তাদের চপ ঘুগনির দোকান ছিল সেটা ছেড়ে তারা লাইনে দাঁড়িয়েছে? যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে চাকরি দিতে পারেন না, মানুষকে ঘুগনি চপ এইসব বানাবার নিদান দেন, আর নিজের ভাইপো নিজের পরিবারকে, আপনি দেখুন কালীঘাটের প্রায় 20টা প্লট সেটা বন্দ্যোপাধ্যায় পরিবারের এখন নামে নথিভুক্ত হয়ে গেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন না, তখন একটা প্লট তাদের নামে ছিল। এরা তো চপ ঘুগনি বিক্রি করে নিশ্চয়ই এতগুলো বাড়ি করতে পারেননি। মানুষের জন্য আলাদা নিদান আর নিজের পরিবারের জন্য আলাদা নিদান মানুষ কিন্তু দেখছে। এবং এই যে বিষয়গুলো পরপর যে বন্দ্যোপাধ্যায় পরিবারের যে পরিবারতন্ত্র এবং পরিবারতন্ত্র তৈরি করে সেখানে ফায়দা তোলার একটা খুব সুচতুর প্রক্রিয়া বা প্ল্যান, সেটা সাধারণ মানুষ দেখছে। এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জড়িত যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা, তাদেরও সাজা পাওয়ার কথা, কিন্তু সেটা কি 2026-এ শেষ হওয়া আগে শেষ হওয়া সম্ভব? তাতে তো একটা ভোটের প্রভাব প্রথম। এবং দ্বিতীয়ত আর একটা খুব বড় ঘটনা যেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে অভয়াকাণ্ড। যে অভয়াকাণ্ডের মতো পৈশাচিক ঘটনা যেটা আর্জি করে ঘটে গেছিল, এবং তাতে আমাদের রাজ্য সরকার বা সেখানকার রাজ্য সরকারের পুলিশের যে ভূমিকা, সেটাও কি মানুষের ভোটাধিকারের ওপর বড় একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? আমি প্রথম প্রশ্নের উত্তর আগে দিই, সেটা হচ্ছে আপনি বললেন শিক্ষা দুর্নীতি সহ অন্যান্য দুর্নীতির কথা। এটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যখনই সিবিআই পদক্ষেপ নিতে যাচ্ছে, রাজ্য সরকার বাধা দিচ্ছে, সরাসরি রাস্তায় বাধা দিচ্ছে, আদালতের ভিতরে বাধা দিচ্ছে। বিভিন্ন আদালতে বিভিন্ন সময়ে প্রতিরোধ তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত আইনজীবীরা। আমরা এটা আমরা দেখেছি রাজীব কুমার যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে সারদা কাণ্ডে, সিবিআই তাদেরকেই থানার মধ্যে বন্ধ করে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে। তো যেখানে সিবিআইয়ের নিরাপত্তা নেই, যেখানে ইডির নিরাপত্তা নেই, সিবিআই ইডি অফিসারদের যেখানে আক্রান্ত হতে হয় বারংবার, সন্দেশখালিতে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেখানে তো একটা প্রতিরোধে এমন প্রতিরোধ যে সেখানে সময় মতো শেষ হবে বলে আমরা আশা করি না। এমনিতেই তাদের কর্মী সংখ্যা অনেক কম পশ্চিমবঙ্গে। এক একজন যারা আয়ু আছেন তাদের হাতে দেখা যাচ্ছে 20টা 25টা করে এক একটা মামলা ঝুলছে তাদের হাতে। স্বাভাবিকভাবে এই একটা সমস্যা আছে, এ রাজ্যের প্রতিরোধ আছে, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন, যারা অভিযুক্ত আছে তারা আদালতের বিভিন্নভাবে আদালতের কাছে ছুটে গিয়ে বিভিন্ন রকম রক্ষাকবচ নিচ্ছেন। এই সমস্ত বিষয়গুলোতে ডিলে হওয়াটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর বাকি এটা সিবিআই দেখবে। দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা করলেন এর ইলেকশনে কি প্রভাব পড়বে, দেখুন মানুষের উপরে অবশ্যই একটা প্রভাব পড়ে। মানুষ চায় যে দুর্নীতিগুলোর তাড়াতাড়ি ফয়সলা হোক। মানুষ তো আর বুঝবে না কী কারণে হচ্ছে, মানুষ বুঝবে রিজাল্ট। সেই রিজাল্টের জায়গা থেকে একটা বিষয় তো অবশ্যই থাকবে, কিন্তু এটা ঠিক যে দুর্নীতি তো করেছে তৃণমূল, ফলে তার বিরুদ্ধে যদি জনমত তৈরি হয় তা তৃণমূলের বিরুদ্ধে হবে। দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, দুর্নীতি করেছে তৃণমূল। এবং যখন সিবিআই ইডি
যখন এটাকে বন্ধ করার চেষ্টা করছে, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, তখন তৃণমূলই বাধা দিচ্ছে। মানুষের জনমত তো তৃণমূলের বিরুদ্ধেই যাওয়া উচিত বলে আমার মনে হয়। একটা জিনিস যেটা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে নিরাপত্তা নিয়ে জুডিশিয়াল অফিসারদের প্রশ্ন যে আদৌ তারা নির্ভয়ে কাজ করতে পারবেন কিনা, তার কারণ মালদা বা মুর্শিদাবাদ এমন জুডিশিয়াল অফিসার যারা বলছে সেখানে নির্ভয়ে কাজ করা সম্ভব নয়, এবং ইতিমধ্যেই এই মানে যারা কোর্টের যারা বিচারক তাদের কাছে কিন্তু ইতিমধ্যেই হুমকি মেল এসে গেছে। তো প্রশ্নটা হচ্ছে তাদের আশ্বাস দেওয়া হচ্ছে যে কমিশনের পক্ষ থেকে যে তাদের জন্য সামরিক আধা সামরিক বাহিনী থাকবে এবং তাদের এখন অবিলম্বে কি পদক্ষেপ নেওয়া উচিত সেরকম একটা প্রশ্ন। এখন আমার প্রশ্ন এখানে যে জুডিশিয়াল অফিসার যারা এই বিষয়টাকে তদারক করবেন তাদেরকেই যদি এই হুমকির মুখে পড়তে হয়, তাহলে যে সমস্ত মানুষ, গ্রামের মানুষ, বিশেষ করে শহর কলকাতায় যতটা দেখতে পাই তার থেকে বেশি গ্রামে আমরা দেখতে পাই যে কতটা ভয়ঙ্কর পরস্পর বা পিপল ভায়োলেন্স হয়, সেখানে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে কি করে? সেখানে কি সেই নিরাপত্তা বলে তাদেরকে দেওয়া যাবে? আমি বারংবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গ একটা কেস স্টাডিতে পরিণত হয়েছে। যেভাবে একটা কেস স্টাডি ছিল জম্মু কাশ্মীরে যেইভাবে একটা নিজের সংবিধান, নিজের সিস্টেম, নিজেদের ব্যবস্থা তৈরি করা হয়েছিল অতীতে, এই পশ্চিমবঙ্গে সেরকম একটা দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেখানে আইনের শাসন নেই, যেখানে শাসকের আইন চলে এবং শাসক নিজের সুবিধার্থে যা খুশি করতে পারে। কিন্তু আমি মাননীয় বিচারকদের কাছে অনুরোধ করব এবং যারা আমাদের দর্শক আছেন তাদের কাছেও অনুরোধ করব, আপনারা ভেবে দেখুন যে এটা কোন রাজ্যের দিকে আমরা চলে যাচ্ছি। সিপিএম খারাপ ছিল, সিপিএম অত্যাচার করত, কিন্তু সিপিএম থেকেও সিপিএমের উন্নততর বামফ্রন্ট, যেটাকে বামফ্রন্ট এক সময় বলতো, বামফ্রন্টের বিকল্প হচ্ছে উন্নততর বামফ্রন্ট, সেই উন্নততর সিপিএম তৈরি হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস, যারা বিচারপতিদেরকেও মানে না। আপনি দারুণ একটা বিষয় বললেন, এই যে হুমকি মেলের কথা, দেখুন তো কাকতালীয় হলো ব্যাপারটা এই সময়টাতেই হলো কেন? যখন বিচারপতিরা অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসছেন, এ রাজ্যের বিচারপতিরা এসআইআরে যুক্ত হচ্ছেন, এটা তো সত্যি সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই হুমকি মেলটা তৃণমূলের তরফে কোনোভাবে দেওয়া হয়নি। তো এটা অবশ্যই তদন্ত করা দরকার, কারণ যখন বিচারপতিরা ইনভলভ হচ্ছেন একটা কোনো জায়গায় হুমকি মেল আসতে পারে। আমি যেটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম, নানান বিভিন্ন জায়গায় জেলা আদালতগুলোতে হুমকি মেল এসেছে, মানে জেলা আদালতের যে সমস্ত বিচারপতিরা ইনভলভ হয়েছেন তাদেরকে কি একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা হয়েছে? আমি মনে করি এ বিষয়েও সিবিআই তদন্ত হওয়া উচিত, তবে ডিলেড সিবিআই তদন্ত নয়, ইমিডিয়েট তদন্ত হওয়া উচিত এটা। বিজেপি বা বিরোধী দলগুলো কি প্রতিটি বুথে এজেন্ট দেওয়ার মতো এখনো পর্যন্ত সাংগঠনিক শক্তি রয়েছে, যারা কি ঘর ছাড়া কর্মীদেরকে ফিরিয়ে আনতে পারবে ভোটের মধ্যে? দেখুন, আমি যতদূর জানি ভারতীয় জনতা পার্টির যে স্ট্রেংথ আছে তারা প্রত্যেক জায়গায় বুথে লোক দিতে প্রস্তুত, কিন্তু যে জায়গায় সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে শাসক দলের আক্রমণ। শাসক দলের আক্রমণ কেন, কিভাবে, সেটা নিয়ে তো বিস্তারিত অনেকবার আমরা আলোচনা করেছি। শাসক দলের এই আক্রমণ যদি আটকানো যায়, অবশ্যই আমি মনে করি ভারতীয় জনতা পার্টি, এমনকি সিপিএমেরও একটা বড় জায়গায় বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা রয়েছে। সাংবাদিকতা করতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, এমনকি কংগ্রেসেরও বহু জায়গায় যেখানে যেখানে তাদের শক্তি আছে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে। স্বাভাবিকভাবে আমি মনে করি তাদের ক্ষমতা থাক বা না থাক, বুথে যদি কর্মী নাও দেওয়া যায় তাহলেও নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে সেখানে যাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে সঠিকভাবে নির্বাচন করা হয়। না হলে যদি ঠিকঠাকভাবে নির্বাচন না হয় তাহলে বুথের ভিতর কর্মী দিয়েও লাভ হবে না, মেরে ধরে পাঠিয়ে দেবে। কারণ এ রাজ্যে পুলিশ বিক্রি হয়ে গেছে, এ রাজ্যে গোটা সিস্টেমটা বিক্রি হয়ে রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে ইলেকশন করাটা জরুরি। লজ্জার বিষয় যে সুপ্রিম কোর্টে এফআইআর মামলা হলো, তাতে বলা হলো যে রাজ্যের যারা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যে সমস্ত ঠিক করবেন যে জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তারা এসে এফআইআর এর মামলাটার মানে এফআইআর এর ক্ষেত্রে সমস্ত বিষয়টা তারা তাদের তদারকিটা করে। এখন সেই সময়টা যেহেতু খুব কম এবং প্রচুর কাজ বেশি, সেই কারণে এখন সুপ্রিম কোর্ট আরেকটা নির্দেশিকা দিয়েছে যে ঝাড়খণ্ড এবং ওড়িশার তাদেরকে নিয়োগ করা হবে। অর্থাৎ একটা রাজ্য, যে রাজ্যের একটা ভোট নির্বাচন, সেই নির্বাচনকে রাজ্যের মানে প্রশাসনের হাত থেকে তুলে বের করে নিয়ে অন্যান্য রাজ্যের যারা জুডিশিয়ারি রয়েছে তাদেরকে পর্যন্ত ইনভলভ করা হয়েছে। এতটা লজ্জার বিষয় সকলের পুরো দেশের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেট হচ্ছে, কীভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের মাথা হেট হচ্ছে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন তবে থেকে। তিনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, তারপরে 2013 সালে আমরা দেখলাম সারদা কাণ্ড, তখন থেকে হেট হয়ে রয়েছে। যখন ক্ষমতায় আসার পর থেকেই চুরি দুর্নীতি শুরু করেছে, এমনকি ক্ষমতায় এসেছেও চুরি দুর্নীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সিঙ্গুর, নন্দীগ্রাম এবং মাওবাদী ঢুকিয়ে দিয়ে।
আমি মনে করিয়ে দেবো মাওবাদী ঢুকিয়ে দিয়ে মাওবাদী আপনার মনে থাকবে শেষ নির্বাচনে 2021-এর নির্বাচনের আগে যখন শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে আমি যদি ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায় আংশিক সত্ত্বেও বলে থাকেন তো শুভেন্দুবাবু তো তখন এই তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার মানে তিনি সবটা জানতেন। আর শুভেন্দুবাবু সব করলেন আর তিনি জানতেন না, এটা তো হতে পারে না, কারণ তিনি দলের সুপ্রিমো, তার নির্দেশেই সব কিছু হয়েছে। এবং বৈঠকটা হয়েছিল ওই সল্টলেকে, একজন কাকিয়ে শিল্পী আছেন তার বাড়িতে, যেখানে প্রয়াত মুকুল রায়ও ছিলেন, এখন তিনি নেই, তার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। তো যে দলটা দুর্নীতি করে ক্ষমতায় এসেছে, প্রথম দিন থেকে দুর্নীতি করেছে, তাদের মুখে তো দুর্নীতি শোভা পায় না। এবং এই দুর্নীতি দেখে দেখে আমাদের এখন বলতে খারাপ লাগছে, গা সওয়া হয়ে গেছে। এই সরকারটাকে তাড়াতে হবে, না হলে এই সরকার রাজ্যর যা অবশিষ্ট আছে রাজ্যটাকেও আপনি দেখবেন অন্য দেশের কাছে হয়তো বিক্রি করে দিয়েছে। একটা শেষ প্রশ্ন করবো, শ্রদ্ধা, যে ভোটার কার্ড এবং ডোমিসাইল সার্টিফিকেট বাতিলের যে উদ্যোগ নিয়েছে তাতে তৃণমূলের ভোট ব্যাংকে কতটা ধস নামবে এবং কিভাবে সেটা মানে প্রতিহত করে? দেখুন, তৃণমূল যাই করে নিক, তৃণমূল আর থাকবে না। তৃণমূল ভুয়ো সার্টিফিকেট বিলি করুক, তৃণমূল ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট বিলি করুক, তৃণমূল লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিক, তৃণমূল যা কিছু করুক, এগুলো তো তৃণমূল বুঝতে পারছে বলেই তো তারা এই সমস্ত প্রকল্পগুলো বা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে। তারা তো বুঝতে পারছে না কোনো জায়গায় আমাদের অবস্থাটা খারাপ, কারণ এখানে পশ্চিমবঙ্গে 70% হিন্দু আছেন, 30%-এর কাছাকাছি বা 28%-এর কাছাকাছি মুসলিম আছেন, 2% অন্য জনগণ আছেন। মুসলিমদের একটা বড় অংশের ভোট তৃণমূল কংগ্রেস পায় কয়েকটা জায়গা বাদ দিলে, কিন্তু 70% হিন্দু জনসংখ্যার সেই 70%-কে আমি যদি 100%-এ ভাগ করি তাহলে 56% হিন্দু তৃণমূলের বিমুখ হয়ে রয়েছে। এই হিন্দু ভোটটাকে ধরার জন্য তিনি পুরুষ মহিলা সকলের ভোটটা ধরার চেষ্টা করছেন। যারা যুবক আছেন, যুবতী আছেন, তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন এই নতুন একটা প্রকল্প যার নাম যুবসাথী প্রকল্পের মাধ্যমে। কিন্তু আলটিমেটলি যে মানুষটা খিদের জ্বালায়, যে মানুষটা চাকরি পাচ্ছে না, যার পেটের জ্বালা আছে, খিদে আছে, সে মানুষটার তো 1,500 টাকায় কাজ হবে না। ফলে তৃণমূল কংগ্রেস যা কিছু করে নিক, তৃণমূল কংগ্রেস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শুধু চলে যাওয়াটা সময়ের অপেক্ষা।